আজ শোনাবো আপনাদের শাশুড়ির পরে আরেক শয়তান মহিলার গল্প, যাকে আমাদের সমাজে যা বলে। অবশ্য সব যা এক হয় না। আমার নাম মহুয়া, আর 5টা মেয়ের মতোই আমার ছোটবেলা কাটে। এখানে বলার কিছুই নেই। মধ্যবিত্ত পরিবারের মেয়েরা যেভাবে বড় হয়, ঠিক আমিও সেভাবেই বড় হয়েছি। কম বেশি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন সম্পর্কে অবগত। একটা নির্দিষ্ট বয়সে তাদেরও বিয়ের খণ্ড চৌকাতে হয়। আমার বেলায় ব্যতিক্রম হয়নি। কলেজে ভর্তি হওয়ার পরপরই বিবাহিত জীবনে পা দিই। পুরো বিস্তারিত আমার ছোটবেলাটা বলছি না, কারণ বাকি সবার মতোই আমার ছোটবেলা, আলাদা কিছু নেই। আমাকে যেদিন দেখতে আসে সেদিন এসেছিল আমার জা আর ননদ। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না। বাবা মা খালি ঘর পেয়ে আমার সুখের আশায় বিয়ে দিয়ে দেয়। বিয়ের আগে থেকে আমার সব ব্যাপারে আমার জায়ের তদারকি বেশি ছিল। আমরা মনে করেছিলাম তারা ছাড়া আর কেই বা করবে। আমার জাই আমার জামা কাপড় আর বিয়ের সাজ ঠিক করে দেয়, আর ওখানে কারো সাধ্যই ছিল না। 80,000 টাকায় দেনমোহর হয়ে আমার বিয়ে হয় 2004 সালে। আমার বরের দোকান ছিল কসমেটিক্সের, ব্যবসায়ী ছিল। তারা 2 ভাই 1 বোন ছিল। আমার বরের বড় ভাই ছিল আর তার ছোট বোন, সে বিবাহিত ছিল। শ্বশুর শাশুড়ি মারা যায় আমার বিয়ের 1 বছর আগে, শাশুড়ি আর বিয়ের 5 মাস আগে শ্বশুর। ঘর ফাঁকা, তেমন ঝামেলা নাই। সুখের আশায় পা দিলাম শ্বশুর বাড়িতে। আমার ভাসুরও ব্যবসায়ী ছিলেন, তার মুদির দোকান ছিল। বিয়ের দিন আমি আমার বরের চেহারা দেখি, তাও পুরোনো, এক পলক দেখে চোখ সরিয়ে নিয়েছিলাম। আমার বাবা মা তাদের সাধ্যমতো আমাকে ঘর সাজিয়ে দেয়, আর আমার বরের আমাকে একটা চেইন আর 1 জোড়া কানের দুল আর একটা আংটি দেয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে যাওয়ার পর খুব ক্লান্ত ছিলাম। তারা আমাকে একটা বিছানায় বসালো, আর আমার ননদ আমাকে জামা কাপড় আর সাজ তুলতে সাহায্য করছিল। আমাদের সেদিন রাতেই বাসর দেওয়া হয়, আর সেদিন থেকেই আমার যা আমাকে কটু কথা বলতে শুরু করে, ঠেস মেরে মেরে। আজব বিষয়, আমি কিছুই বুঝতেছিলাম না। বাসর রাত যখন দেওয়া হলো আমাদের, আমার বর রুমে আসলো। আমি সালাম দিলাম, তারপর আবার পায়ে ধরে সালাম করলাম বরের। নামাজ পড়বো ঠিক ওই সময় দরজায় কড়া পড়ে। আমার বর দরজা খুলে আর দেখে আমার যা। আমার বরকে বলে, তোমার রুম থেকে কাঁথা নিতে এসেছি মেহমানের জন্য। আমার দিকে একটু তাকিয়ে কাঁথা নিয়ে চলে যায়। এর প্রায় আধা ঘন্টা পর আমার রুমে দরজায় কড়া নাড়ে। সেবারের মতোই আবার আমার বর দরজা খুলে আর দেখে আমার যা। এবারও একটা অজুহাত দিল, তখন অতটা বুঝিনি। তারপর 20 মিনিট পর তার ছেলেকে নিয়ে আসে। ছেলে নাকি চাচার জন্য কান্না করতেছে। সে রাতে ছেলে আমাদের সাথে ঘুমালো, আর যা একটু পর এসে দরজা কড়া নাড়ছিল, বলছিল ছেলেকে দেখতে এসেছি। তারপর আর দরজা বন্ধ করিনি। রাত 1টার দিকে আমার বরকে কি কাজের জন্য ডেকে নিয়ে যায়। আমিও ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়ি। সে রাতে আমাদের আর কিছুই হলো না, এমনকি ঠিকমতো কথাও হলো না। পরের দিন আমার বাড়ি থেকে লোক এসেছে বউ ভাতে। তারপর আমার যা বলতেছে মিষ্টি কম এনেছে, সব আত্মীয়দের তো দেওয়াও যাবে না, অথচ আমার বাড়ি থেকে 20 কেজি মিষ্টি এনেছে, সাথে ফলমূল, পিঠা, আরো কত কি। আমার পরিবার লজ্জা বোধ করলো। আমার ননদ আমার যাকে ডাক দিল, বলল যা এনেছে কম কিসের। সে আমার ননদকে উল্টো আরো কথা শোনাই দিল। আমার বাড়ির লোকজন যাওয়ার পর রাতের দিকে আমার সামনে আমার জায়ের বাপের বাড়ির লোকদের প্রায় অর্ধেক জিনিস দিয়ে দিয়েছে। আমার মাথায় তখনও ঢুকছিল না সে এমন কেন। বিয়ের 3য় দিন বাড়িঘর একদম ফাঁকা হয়ে গেল, মেহমানরাও চলে গেল। আমি আমার শ্বশুর বাড়িটা দেখতে লাগলাম। 5টা রুম, বাড়ির সামনে পুকুর, 1তলা বাড়ি। আমার যা আমায় বললো, রান্না বান্না করো, খেয়ে দেখি তোমার রান্না কেমন। আমিও যথারীতি রান্না শুরু করে দিলাম। আমার যা সে কিছুই করলো না, উল্টো বসে বসে আমার বাপের বাড়ির খুঁত ধরতেছে। এটা দেয়নি, ওটা দেয়নি, এটা কম পড়েছে, ওটা কম পড়ছে। আমি চুপচাপ শুনতেছিলাম। তাছাড়াই বা কি করব বলুন, আমি নতুন বউ, কি বলবো। আমার বয়স 18 আর তার বয়স ছিল 30-এর কাছাকাছি। 2টা বাচ্চার মা। তো সারা সকাল রান্না করলাম, দুপুর হলো, আমি গোসল করে গেলাম, নামাজ পড়লাম। আমাকে কেউ ভাত খেতেও ডাকছে না। রুম থেকে বের হয়ে দেখলাম আমার যা আমার বরকে ভাত বেড়ে দিচ্ছে। আমিও তাকে সাহায্য করলাম। আমার বর আর আমার যা তার ছেলে খেতে বসলো। আমাকে বলল তার ছেলেকে খাওয়াই দিতে। আমি তাই করতে লাগলাম। এরপর আমার বর বলল, রান্না খুব মজা হয়েছে ভাবি। অমনি আমার যা বলতে শুরু করলো, এটা কম হয়েছে, তেল বেশি হয়েছে, আরো অনেক কথা বললো। এভাবে রান্না করলে 2 দিনে ফকির হয়ে যেতে হবে। তারপর সে খেয়ে হাত ধুয়ে উঠে গেল, আর আমাকে বললো ওগুলো পরিষ্কার করে ভাত খেয়ে নিতে। আমার আর গলা দিয়ে ভাত নামলো না, কান্না চলে আসলো। আমি নিজের রুমে চলে আসলাম। রুমে বর এসেছে। সে আমাকে বলল কি হয়েছে। অমনি আমার যা আমার পাশে এসে বসে রইল। মানে আমাদের নতুন বিয়ে হয়েছে, আমরা একটু সময় কাটাবো, তারও সুযোগ নেই। সে আমাকে বলতে লাগলো, এতদিন অনেক সামলিয়েছি, এবার তুমি সামলাও। আমি সামলাতে 2 বাচ্চার মা হয়েছি। আমি কিছু বললাম না। তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই চলছিল। আমি একবারের চেয়ে 2 বার গোসল করলে বলতো, সারাদিন কি জামাইয়ের সাথে এগুলো করা লাগে? আমারও বিয়ে হয়েছে, আমি তো করিনি। তারপর সারাদিন কাজ করতাম, সে কিছুই করতো না, উল্টো বসে বসে আমার খুঁত ধরতো আর বলতো, আমি অনেক করেছি, এবার তুমি করো, আমাকে কয়দিন কাজ থেকে ছুটি দাও। আমি আমার বরের সাথে একটু হেসে কথা বললেও মনে হয় তার জ্বলতো। আমি একটু সাজলেও বলতো, সারাদিন সাজা ছাড়া আর কোনো কাজ নাই। আমি জামাইয়ের সাথে একটু বসলে বলতো, কাজ না করে সারাদিন জামাইয়ের সাথে বসে থাকি।
অনেক সময় মানুষকে বোঝাতো, আমার এগুলো খুব খারাপ লাগতো। 1 মাস বাদে বাপের বাড়ি যাব, আমি তো মহা খুশি, কয়দিন থাকবো, বড় থাকবে আমার সাথে। অমনি আমার যা বললো আমার সাথে আমার বাপের বাড়ি যাবে, বিকালে চলে আসবে। তো সবাই গেলাম, বর থাকবে, যা চলে আসবে একা বাচ্চা নিয়ে। ওমা, দুপুর হতেই আমার যায় নাকি শরীর খারাপ লাগতেছে, বিকালের দিকে চলে আসবে, একা কিভাবে যাবে? আমাকে বললো তুমি থাকো, সেলিম আমায় দিয়ে আসুক, আমার শরীর খারাপ লাগছে, একা কিভাবে যাব? আমিও আর থাকলাম না, চলে আসলাম। শ্বশুর বাড়িতে আসার পর আমার জায়ের শরীর ভালো হয়ে যায়, সে হাঁটতেছে, খাচ্ছে, আরো কত কি। আমি তাও কিছু বললাম না, তার অত্যাচারগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। বলে রাখি, বিয়ের পর থেকে আমার যা আমাকে বাচ্চা না হওয়ার জন্য সুখী ট্যাবলেট এনে দেয় আর বলে খেতে, কারণ এখন বাচ্চা নিলে এনজয় কখন করব। আমিও কিছু বুঝতাম না, আমিও খেতাম ট্যাবলেটগুলো।